এখানে লন্ডনে আপনি যদি কাউকে মেরে ফেলেন, খুন করে ফেললেন, সেটার চেয়ে যদি আপনি কাউকে নিয়ে কোনো একটা কথা বললেন, ইপটিজিং করলেন বা চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। যারা কালো আছেন, কালো বর্ণের আছেন, ওদেরকে আপনি কালো বললেন বা ব্ল্যাক বললেন, আপনার এই খুনের চেয়ে এই যে আপনি যে তাকে যে যে কথাটা বলছেন বা আপনি ইপটিজিং করছেন, এইটার অপরাধটা ওরা অনেক বেশি কঠোরভাবে দেখে থাকে। এবং আমি একটা মেয়ে, আমি রাত 3টাতেও দেখাচ্ছি একা একা বাসে এসছি, আমার কোনো ভয় লাগছে না যে আমার নিরাপত্তা নেই, আমার কোনো কিছু নেই। আমরা ফ্রি কান্ট্রিতে আছি, কিন্তু আমাদের ওখানে কোনো রকম কোনো বাজে কোনো কিছু আমরা ফেস করি না। এবং ওখানে আইনটা কেমন দেখেন, 18 বছর আগে আপনি মানে অনৈতিক কোনো কিছু বা 18 বছর আগে আপনি অ্যালকোহল নিতে পারবেন না, সিগারেট নিতে পারবেন না, কোনো ছেলে মেয়ে সম্পর্কে যেতে পারবেন না। এই যে কঠোর বিধিনিষেধের মধ্যে যে এমনভাবে সবাইকে রাখা হয়েছে, যার কারণে এই 18 বছর পরে কিন্তু আমার ম্যাচুরিটিটা চলে আসছে, আমি কিন্তু তখন বুঝে যাচ্ছি সব কিছু। তো ওদের আইনগুলো আসলে এমনভাবেই করে রাখছে যে এই আইনগুলো যে না বারবার হচ্ছে কোনো মানে দেখাচ্ছে পুলিশ বা এই সেই এসে বারবার আপনাকে কী করবে এরকম কিছুই না। আইন আইনের মতোই চলছে, মানুষের জীবনও আইনের গতিতেই চলছে। যেটা আসলে আমার দেশে আসলে আমার কষ্ট হয়, আমার কান্না পায় যে আমার দেশটা, আমি আমার নিজের দেশে নিরাপত্তা পাচ্ছি না, বাট আমি লন্ডনের মতো জায়গায় থেকে আমি দেখাচ্ছে রাত 2টা 3টা 4টাতেও আমি নিজের নিরাপত্তা নিয়ে ঘরে ফিরে আসছি একা। আপনি আসলে কোন পেশার সাথে নিজেকে যুক্ত করলেন ওখানে গিয়ে? নিউজ পড়ছি, আমি প্রোগ্রাম প্রেজেন্টিং করছি, এবং দেখা যাচ্ছে যে ওখানে বেঙ্গলি কমিউনিটি যে বড় বড় ইভেন্টগুলো হচ্ছে, স্টেজ লাইক হোস্ট স্টেজ প্রোগ্রাম, এগুলো আমি করে যাচ্ছি। আমাদের দেশে যারা ইভেন্ট করেন তাদেরকে আসলে অনেক সময় অনেক জটিলতা বা অনেক পলিটিক্সের মধ্যে আসলে কাজটা করতে হয়, বাইরের দেশে এগুলো আছে কিনা আসলে? এটা বাইরের দেশে আরও অনেক বেশিই কাজ করে। কারণ আমি যদি লন্ডনের কথাই বলি, যে লন্ডনে বাংলাদেশি কমিউনিটিটা খুব ছোট্ট, কিন্তু ওখানে মিক্সড পিপল আছে। এখানে যেমন আপনার কম্পিটিশনও আছে, আবার দেখা যাচ্ছে যে অনেক বেশি সোর্সও আছে, কিন্তু ওখানে দেখা যাচ্ছে যে জায়গাগুলো খুব কম, বাট কম্পিটিশনটা অনেক বেশি। তো আমাকেও অনেক মানে দেখা যাচ্ছে স্ট্রাগল করতে হয়েছে, অনেক কিছু মুখোমুখি হতে হয়েছে। বাট দিন শেষে আমি যেটা ওই যে বলেছি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, যে আমি যেটা করবো ওটা আমাকে করতে হবে। এবং আমার যে আপকামিং ইভেন্টটা আসছে, যে আমি খুব প্রাউডলি বলছি যে লন্ডনে বাংলাদেশি কমিউনিটিতে আজ পর্যন্ত এই এত বড় একটা ইভেন্ট কেউ হাত দেয়নি, যেটা আমি উদ্যোগ নিয়েছি। বাংলাদেশ থেকে যেসব শিল্পীরা লন্ডনে বা অন্যান্য দেশে পারফর্ম করতে যায়, তাদের সাথে আপনার ইভেন্টের জায়গা থেকে আসলে সম্পর্কের জায়গাটা কেমন রাখতে হয় বা অভিজ্ঞতাটা কেমন? এই বাংলাদেশে থেকে যারা যাচ্ছেন, আমি তো সবাইকে নিয়ে মোটামুটি প্রোগ্রাম করেছি, এবং তাদের সাথে আসলে ওই যে আছে না যে প্রফেশনালিজম জায়গা থেকে না বের হয়ে একটা পারিবারিক বন্ধনে আমরা চলে আসি। কারণ যখন বাংলাদেশ থেকে কেউ যায়, তখন মনে হয় যে আমার ঘরের মানুষটা আসছে আমার কাছে, তাকে ওভাবেই আমার হচ্ছে মানে আমরা যেটা বলি যে অতিথি পরায়ণ করতে হবে, তাকে ওভাবেই আমাকে আদর যত্ন করতে হবে। ঠিক মানে ওখানে এই জিনিসটা হয়ে যে আমার পরিবারের একজন যাচ্ছে, তাকে আমি ওভাবেই মানে আদর যত্ন করে আমার মানে সাথে একদম নিজের পরিবারের মানুষ হিসেবে আমি তাকে দেখছি, এবং তাদের সাথে আমার অভিজ্ঞতা খুবই ভালো। আমি যদি বলি যে আগুন ভাই বা আলম ভাই, ইমরান ভাই, কনাপুর, মোটামুটি সবার সাথে তো আমার কাজ করা হয়েছে, পার্থদা থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সবার সাথে। তো সবার সাথে আসলে আমার এত ভালো একটা বন্ডিং হয়ে গেছে যে আমি তাদেরকে আর কখনো আমার মনে হয়নি যে ওরা আমার প্রোগ্রামে আসছে, মনে হয়েছে যে আমার নিজের মানুষ আমার নিজের ঘরে আসছে। কারোর সাথে একটি মজার অভিজ্ঞতা শুনতে চাই আমরা। আসলে এরকম তো অনেক ঘটনাই আছে। তো তার মধ্যে যেটা হয়েছে যে আপনার আমি নাম বলতে চাচ্ছি না, আমি একটা টক শোতে বসছিলাম ওখানে তাকে নিয়ে। তো ওনার সাথে আমি যখন বসছি, তো ওনাকে আমি ভাইয়া বলে সম্বোধনটা করেছি। তখন উনি অবভিয়াসলি আমাদের দেশে একজন নায়ক ছিলেন, এখন উনি বাংলাদেশে আর নেই। তো উনি আমাকে বলেছেন যে উনি যখন কোনো নারীর পাশে বসেন, তখন সে আর কারো ভাইয়া না, সে নায়ক। তো এই যে ওনার সাথে এই খুনসুটিটা ছিল, এবং এই খুনসুটি নিয়েই কিন্তু আমি পুরো প্রোগ্রামটা শেষ করেছিলাম। তো এটা আমার কাছে খুব খুব মজার একটা ঘটনা ছিল। উনি কি জায়েদ খান? জি। আসলে উনি কিন্তু খুব মজা করার মতোই মানুষ, এবং ওনার সাথে মজা করতেই ভালো লাগে। বাংলাদেশে যখন ছিলেন
তখনও কি আসলে ইভেন্টের ভাবনা বা ওখানে গিয়ে উপস্থাপনা করবেন এই ভাবনাটাই মাথার মধ্যে কাজ করছিল? আসলে আমি প্রথম যখন ক্যামেরার সামনে এসে দাঁড়াই, আমি প্রথম যখন মাউথপিসটা হাতে নিই, এই জায়গাটাকে কেন জানি আমি ভালোবেসে ফেলেছিলাম। আমার জীবনে একটা বিষয় আছে কি, আমি কখনো প্ল্যান করে কোনো কিছু করতে পারি না, বা আমি একটা ট্র্যাকে যাচ্ছি, ওই ট্র্যাকটা আমি মেনটেন করতে পারি না। দেখা যাচ্ছে যে আমি স্বপ্ন দেখছি, যেমন ছোটো থেকে আমি স্বপ্ন দেখতাম ব্যারিস্টার হব। আমি এই জিনিসটা কখনোই আসলে কল্পনা করি নাই যে আমি ইভেন্ট ম্যানেজমেন্টে জড়িয়ে যাব বা আমি প্রফেশনালি এই জায়গাটা প্রেজেন্টিংটা নেব। এটা ওই যে ভালোবাসার খাতিরে হয়ে গেছে, প্যাশন থেকে এখন হচ্ছে প্রফেশনে চলে আসছে। লন্ডনে যদি বাংলাদেশের থেকে কোনো শিল্পীকে নিয়ে পারফর্ম করান, কাকে এখনো করানো হয়নি এবং খুব ইচ্ছা আছে যে তাকে আমি নিবই? মোটামুটি সবাইকেই কাভার করা হয়েছে। মানে এখান থেকে এখন যারা আছেন আর কি, সবাই মোটামুটি গিয়েছেন। এই প্রজন্মের অনেকে যাচ্ছে না এখন। ঠিক এই মুহূর্তে না আমি মনে করতে পারছি না, এখন দেখা যাক যে পরবর্তীতে কাদেরকে নেই, বাট সবাই মোটামুটি গিয়েছেন। জেমসের সাথে কোনো অভিজ্ঞতা আছে? লাস্ট যে একটা ইভেন্টে জেমস ভাই গেলেন, মানে ওনার আসলে 2টা প্রোগ্রামে আমার অ্যাটেন্ড করা হয়েছে। আর অভিজ্ঞতা বলতে আসলে ওনাকে যখন পাওয়া যায়, ওনার গানটাকেই তো আমাদের হৃদয় কেড়ে নেয়। মানে ব্যক্তি জেমস এইটা মাথায় থাকে না, মানে জেমস মানে তো জেমস, তার আর কোনো মানে আমরা তাকে কোনো কিছুতে আর কি ওভাবে হচ্ছে উপকরণ বা কোনো কিছুর মধ্যে আমরা আবদ্ধ করতে পারি না। তো ওনার সাথে জাস্ট ওনাকে পাওয়া মানেই যে জেমস মানেই গান, আর কোনো কিছু মাথায় আসে না। চ্যানেল আইকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, সেই সাথে চ্যানেল আইকেও অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য, আমাকে এখানে মানে নিয়ে আসার জন্য। ভালো থাকবেন, আর সবার জন্য একটাই কথা যে সবাই সবার নিরাপত্তা বজায় রেখে চলবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।